এইসব ব্যাপারে সংস্কার কমিশনগুলি কাজ করছে। তাদের কাছে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের পরামর্শ জানিয়েছি। এ ব্যাপারে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয় নাই। কাজে আমরা মনে করি যে এই বিষয়ে নতুন করে কোনো কিছু বলা উচিত না। এবং একইভাবে আমি মনে করি যে প্রত্যাশার কথা অনেক, সব প্রত্যাশা তো পূরণ হয় না, কিন্তু আমরা জানি আর কি যে এখানে বসেই আমরা আলোচনা যখন শুনছিলাম তখন আমরা শুনছিলাম যে ঐক্য আমাদের মধ্যে গড়ে উঠেছিল 5ই আগস্টের সময় পর্যন্ত, সেটা কিছুটা দুর্বল হয়েছে। আমি পার্সোনালি কিন্তু সেভাবে মনে করি না। হ্যাঁ, কিছু ব্যাপারে দ্বিমত হয় আমাদের, কিন্তু দ্বিমত হওয়াটা গণতন্ত্রের সুস্বাস্থ্যের লক্ষণ। স্বাস্থ্যহীনতা হলো আমার যা মত, যদি আমি সেটা ইনসিস্ট করি যে এটাই মানতে হবে, আর এটা যদি কেউ না মানে সে দেশ এবং জাতির শত্রু কিংবা আন্দোলনের দুশ্মন ইত্যাদি এ ধরনের মনোভাব যদি কারো থাকে, সেটা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতির কারণ। দ্বিমত থাকবে, সংখ্যাগরিষ্ঠ যে মত গ্রহণ করবে গণতন্ত্রে সেটাই সঠিক মত। পরামর্শ তো বিভিন্ন রকম থাকবে, সঠিকটাই গৃহীত হবে। আমরা রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার কবিতা পড়েছি, আপনার পরামর্শ দেওয়া হয়েছে যে ধুলায় যদি না লাগে পা, তাহলে পায়ে তো ধুলা লাগে না। রাজা দুশ্চিন্তাগ্রস্ত যে তার রাজার পায়ে ধুলা লাগে, এটা তো সাংঘাতিক ব্যাপার। পরামর্শটা হলো যে আপনার ধুলায় পা দিয়ে না, তাহলে তার পায়ে ধুলা লাগবে না। আবার পরামর্শ দেওয়া হলো যে ধুলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। 17 লক্ষ ঝাড়ু কেনা হলো এবং দেখা গেল যে সারা রাজ্য জুড়ে ধুলা হয়ে গেছে। করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। তারপরে সিদ্ধান্ত হলো যে এই ধুলা এটা পানি দিয়ে এটা সাফ করতে হবে। দেখা গেল এমনি সব গাধা ধুলারে মাঝে করিয়া দিল কাদা। নানান রকম পরামর্শ হবে, কিন্তু ফাইনালি একজন চর্মকার তিনি পরামর্শ দিলেন, নিজের দুটি চরণ ঢাকো তবে ধরণী আর ঢাকিতে নাই হবে। শুধু নিজের পা দুটো ঢাকলেই তো আর দুনিয়া ঢাকা লাগে না। আমরা প্রত্যাশা করছি যাদের উপর দায়িত্ব পড়েছে আমাদের বিভিন্ন বিষয়ের সংকট সমাধানে, তারা আমাদের সেরকম কিছু পরামর্শ দেবেন যাতে আমাদের সমস্যা দূর হয়। কিন্তু আকাঙ্ক্ষা তো অনেক, সবচেয়ে ভালোটা আমাদের চাই এবং এখনই চাই। এখন না হলে যেন আর কখনো হবে না। সবসময় আমরা উঠেই বলি, কিন্তু আসলে হয় না। এ ব্যাপারে আবার আমি রবি ঠাকুরের কাছেই যাচ্ছি। তিনি বলতেছেন, যথাসাধ্য ভালো বলে ও গো আরো ভালো, কোন স্বর্গপুরী তুমি করে থাকো আলো। আরো ভালো কেঁদে কহে আমি থাকি হায়, অকর্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষায়। যথাসাধ্য ভালোটাই এই সময়ে সবচেয়ে ভালো।
আর তার চেয়েও ভালো, আরো ভালো চাওয়ার ব্যাপারটা বলা হয়েছে যে এটা অকর্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষার ফল। কাজে আমাদের যথাসাধ্য ভালোটার জন্যই অপেক্ষা করা দরকার। কিন্তু এই কাজটা করার জন্য আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি তাদের প্রজ্ঞা, তাদের অভিজ্ঞতা, তাদের সামর্থ্য, সক্ষমতা এর প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা আশা করছি যে তারা তাদের এই সক্ষমতা দিয়ে একজন ডুবুরি যেমন সমুদ্রের গভীরে ডুবে মুক্তা তুলে আনেন, তার তেমনি সেই মুক্তার সন্ধান করতেন। ভালোই চলছে। বলা হয় এমন যে যারা এত গভীরে ডুবে তাদের শ্বাস প্রশ্বাসের চিহ্ন বাইরে দেখা যায় না। ছোট ছোট মাছরা দেখবেন নিচে কাছাকাছি সাঁতরায়, ওদের শ্বাস প্রশ্বাস ভেসে ওঠে। বলা হয় গভীরে ডুবেছে যেজন জানিবে মুক্তর সন্ধানে, বুদবুদ হয়ে তাহার প্রশ্বাস ওঠে না ওঠানে, ওঠে না। সম্প্রতি হঠাৎ একটি কমিশনে বুদবুদ একটু উপরে উঠল এবং আমরা দেখলাম সেটা নিয়ে হুলস্থুল লেগে গেছে সারা দেশে। এটা যেন না উঠে এই অনুরোধটা থাকলো তাদের কাছে। আমরা এখানে অভিযোগ করার একটা টেন্ডেন্সি দেখি, এটার অর্থ হয় না। অভিযোগ করার কিছু নাই, আমরা চলুন বরঞ্চ চেষ্টা করি পরস্পরকে সহযোগিতা করার। কেউই এত শক্তিমান না তিনি একাই পারবেন সবকিছু করতে। সেটা বড় রাজনৈতিক দল হোক, বড় সামাজিক সংগঠন হোক, এমনকি সরকার। পরস্পরের সহযোগিতা আমাদের সবাইকে শক্তিশালী করবে এবং সক্ষম করবে। বন্ধুগণ, একটু আগে আমাদের সঞ্চালক বলছিলেন, হ্যাঁ, এদেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে চেষ্টা করেছি জনগণের পক্ষে থাকার, কিন্তু কি হয়েছে? বারবার হেরে গেছি, হারতে হারতে জিতেছি, আবার জিতেও হেরেছি। এরই ইতিহাস আমার। এই অবিরাম, নাই নাই অবসর, ছুঁইতে হারাই, এই আছে নাই, এই ঘর, এই পর। এটি আমাদের জীবন, এটি আমাদের ইতিহাস। বারবার বহু সাথীর রক্তের বিনিময়ে আমরা অনেক অর্জন করেছিলাম, অনেক বিজয় এসেছিল, কিন্তু আমরা ধরে রাখতে পারি। আজ ভাষা আন্দোলনের বীর শহীদদের থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা খুন হয়েছেন, গুম হয়েছেন, দীর্ঘদিন লড়াই করে অত্যাচারিত নিপীড়িত হয়েছেন, এবং সম্প্রতি জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, সেখানে যারা জীবন দিলেন, যাদের অঙ্গহানি হয়েছে, যারা পঙ্গু হয়ে গেছেন, তাদের সবার ত্যাগের বিনিময়ে যে আমরা অর্জন করেছি, এটা ধরে রাখতে পারবো তো? নাকি আরো চাই, আরো চাই, আরো ভালো চাই, এই নিয়ে দ্বন্দ্ব করে আমরা সুযোগ হারাই? এই যে না পাওয়ার বেদনা, এই যে পাওয়ার আকাঙ্ক্ষা, এই দুঃস্ব অভিজ্ঞতার সমাপ্তির যে সুযোগ মহান আল্লাহ তাআলা আমাদের সামনে দিয়েছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায়
আমরা তা বাস্তবায়নের জন্য চেষ্টা করি। আর যদি সেই চেষ্টাতেও ব্যর্থ হই, তাহলে চার্লি চ্যাপলিনের মতো আক্ষেপ করে আমাদেরকে বলতে হবে যে আই লাইক ওয়াকিং ইন দ্য রেইন, সো নো ওয়ান ক্যান সি মি ক্রাইং। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদেরকে শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন, যার কারণে আমরা 15 বছর ধরে রাস্তায় ছিলাম। আমাদের শত শত নেতা কর্মী প্রাণ দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। 60 লক্ষ নেতা কর্মী আজকে মিথ্যা মামলার শিকার হয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, বাড়িঘর ছেড়ে রাস্তায় রাস্তায় থেকেছে, ধান খেতে থেকেছে। তাদের সকলের প্রতি আমি সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। আজকের বিষয় যেটা অত্যন্ত অনেকে বলছেন ভারী বিষয়, বিষয়টি ভারী এই জন্য এটা নিয়ে আমরা এনাফ নিজেদের মধ্যে কোনো সময় কোনো কনভারসেশনে যাইনি। It's like elephant in the room. It's an elephant in the room. কেউ ডিসকাস করছে না, সাহস করে কথাগুলো বলছে না। এটা এমন একটা বিষয়, এটাকে আমরা দূরে সরিয়ে রেখেছি সবসময়, অ্যাজ ইফ এমন একটা স্পর্শকাতর এটা কথা বলা যাবে না। তা আজকে দেশে একটা ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত এই বিষয়টি আপনার সামনে নিয়ে এসেছেন আজকে, এবং এইটা কিন্তু ডেমোক্রেটিক ওভারসাইট যেটা বলা হয় অনেকগুলো বিষয়ের মধ্যে, এই বিষয়ের উপর ডেমোক্রেটিক ওভারসাইট দরকার আছে, সার্বক্ষণিকভাবে ডেমোক্রেটিক ওভারসাইট দরকার আছে। সেটা কনভারসেশনের মাধ্যমে হোক, সেটা পার্লামেন্টের মধ্যে হোক। পার্লামেন্ট অলসো মাস্ট হ্যাভ ওভারসাইট। একটা দেশের ন্যাশনাল জিওপলিটিক্স কি হবে, আবার সিকিউরিটি কি হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় বিষয়টি হচ্ছে প্রত্যেকটি দেশে আপনারা দেখবেন ন্যাশনাল সিকিউরিটি এবং ফরেন পলিসির ব্যাপারে একটা ব্রডার কনসেনসাস আছে, একটা ব্রডার কনসেনসাস আছে প্রত্যেকটি দেশে। সরকারি দল, বিরোধী দল, অন্যান্য দল যারা আছে, তারা দেশের স্বার্থে, দেশের সিকিউরিটির স্বার্থে, দেশের পররাষ্ট্রনীতির স্বার্থে একটা ব্রডার কনসেনসাসের মাধ্যমে তারা কাজ করে। নর্থে তাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে, বাট একটা ব্রডার কনসেনসাস থাকে। বাংলাদেশে সেটা আমরা করতে পারিনি। আমাদের ফরেন পলিসি, সিকিউরিটি ইস্যুর উপর আমরা সেটা করতে পারিনি। আই থিংক ইটস অ্যাবাউট টাইম যে আমরা এই বিষয়ে একটা জাতীয় ঐক্যমত অন্তত ব্রডার ইস্যুটা আমরা করতে পারি, এটা আমাদের আলোচনা করা দরকার। এখানে সিকিউরিটি ইস্যু আলাপ করতে গেলে আপনাকে আমাদের প্রথমে আমাদের বাংলাদেশে আমাদের কি কোনো সত্যিকার অর্থে ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার আছে? আমার তো মনে হয় আমাদের কোনো ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার বাংলাদেশে নাই। এবং সিকিউরিটি বস্তুতপক্ষে আমরা যারা বারবার বলি এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, সব লাইনগুলো ব্লার্ড হয়ে গেছে, সবগুলো এক জায়গায় গিয়ে জমা হয়েছে, যেটা শেখ হাসিনাকে কৃতিত্ব দেওয়া ছাড়া আর কিছু দেওয়া যাবে না। খুব সাকসেসফুলি উনি এই কাজটা করতে পেরেছে, এবং তার মধ্যে সিকিউরিটি এবং ফরেন পলিসি তার মধ্যে অন্যতম। তাই আমি মনে করি আজকে আমাদেরকে সিকিউরিটির ব্যাপারে, ফরেন পলিসি, বিশেষ করে সিকিউরিটির ব্যাপারে আমাদের একটা জাতীয় সিকিউরিটি আর্কিটেকচার করার প্রয়োজন আছে। এবং এইখানে আমাদের যত ধরনের সিকিউরিটি ইস্যুস আছে, প্রবলেমেটিক যত সিকিউরিটি ইস্যুস আছে, সিকিউরিটি ইজ a wider range। সিকিউরিটি মানে খালি আমাদের বর্ডারে খুন হচ্ছে কিংবা কেউ আক্রমণ করবে সেটা না। সিকিউরিটি বলতে সাইবার সিকিউরিটি থেকে শুরু করে আপনার ফুড সিকিউরিটি থেকে শুরু করে আপনার ফুড চেইন সিকিউরিটি থেকে আপনার এনার্জি সিকিউরিটি থেকে শুরু করে, কারণ এগুলো প্রত্যেক কিছু কিন্তু সিকিউরিটির সাথে জড়িত। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না এটা বোধহয় এনার্জির সাথে সিকিউরিটি, ইয়েস সিকিউরিটির দরকার আছে। আমার ফুড সিকিউরিটির সাথে আমার ফুড মুভমেন্ট, ফুড চেইন আমার কোনো ডিসরাপশন হচ্ছে কিনা এটা আমাকে বুঝতে হবে। সুতরাং এইটা একটা ফোকাল পয়েন্ট
ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার ব্যতীত আপনি কোনো ফোকাল পয়েন্ট থাকবে না। একটা ফোকাল পয়েন্ট থাকতে হবে যেখানে এগুলো অ্যাড্রেস করতে হবে। ইয়েস, দ্যাট সিকিউরিটি আর্কিটেকচার অ্যালোন কাজ করতে পারবে না। এখানে এইটার কি কম্পোজিশন হবে এটা আমরা পরালোচনা করতে পারি, কিন্তু এটারও আবার একটা ওভারসাইট দরকার আছে। সেটা ডেমোক্রেটিক ওভারসাইট, পার্লামেন্টারি ওভারসাইট দরকার আছে। যেমন আমাদের দেশে সত্যিকার অর্থে এইটা আমাদের গোয়েন্দা সংস্থা, যে কথাগুলো কেউ বলতে সাহস করে না, গোয়েন্দাদের সম্বন্ধে আলোচনা করা তো একটা ভয়ের ব্যাপার। তাই ছিল, আমরা যখন প্লেনে উঠতেছি তখন গোয়েন্দা সংস্থা বলছে খসরু সাহেব এখন প্লেনে উঠতেছি। আমি প্লেনে উঠতেছি, এটা একটা নিউজ ওদের জন্য। মানে আমার মুভমেন্ট বাসায়, বাড়িতে, আমার অফিসে, সব জায়গায় আই এম আন্ডার ওয়াচ। আমার টেলিফোন, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ। তো গোয়েন্দা সংস্থার কাজ তো এগুলো না। ন্যাশনাল সিকিউরিটি যেখানে কোনো কিছু অ্যাড্রেস করা হচ্ছে, তাহলে আমাদের গোয়েন্দা সংস্থার রোল কি হবে ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার আন্ডারে? এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তাদের কাজ যে বাংলাদেশের সিটিজেনদের বিরুদ্ধে তাদেরকে ফলো করা, তাদেরকে সার্ভেইলেন্সে রাখা, এর থেকে বের হয়ে, কালচার থেকে বেরিয়ে এসে তারপর আবার ফান্ডামেন্টালিস্ট বলে, ইসলামিস্ট বলে যাকে তাকে তার বিরোধিতা করছে মনে করে তাকে ভিক্টিমাইজ করা। তা আমাদের গোয়েন্দা সংস্থার রোল কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতিবিদরা কি প্রপারলি কাজ করতে পারছে? I think our foreign ministry has to be revamped. আমাদের নতুন করে চিন্তা করতে হবে। বিজনেস অ্যাজ ইউজুয়াল ফরেন মিনিস্ট্রি যেভাবে চলে আসছে, এইভাবে তারা কূটনীতির মাধ্যমে যে আমাদের সিকিউরিটি ইস্যুস, আমাদের কূটনীতির যে ইস্যুগুলো, ফরেন পলিসির যে ইস্যুগুলো আছে, এগুলো আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে। যেমন আপনি ফরেন মিনিস্ট্রিতে, আমি মনে করি আজকাল প্রেক্ষাপটে যে কোনো দেশের সিকিউরিটি ইস্যুতে টেকনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেকনোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ডিপ্লোমেসির জন্য, আপনার কূটনীতিবিদদের জন্য। এবং এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কমিউনিকেশন টুলস, যেটার মাধ্যমে আপনার ডিপ্লোমেসি, আপনি ন্যারেটিভ ক্রিয়েট করবেন, কাউন্টার ন্যারেটিভ দেবেন। যে আপনার ভারতে যেমন ইদানিংকালে যে আমরা যে বিষয়গুলো দেখছি, যে ইন্ডিয়াতে যে একটা ন্যারেটিভ ক্রিয়েট করেছে, সিরিয়াস ন্যারেটিভ, বাংলাদেশের মাইনরিটি অপারেশন হচ্ছে, তারপরে আপনার এখানে ফান্ডামেন্টালিজমের যে ইস্যু, বাংলাদেশের যে সিকিউরিটি ইস্যু, ইত্যাদি ইত্যাদি। কথা আছে, এইটা আপনাকে কাউন্টার ন্যারেটিভ তৈরি করার জন্য আপনার ডিপ্লোম্যাটিক্যালিও আপনাকে এগুলো কাজ করতে হবে। নট নেসেসারি আপনি এখানে, আমি বলতেছি না ফেসবুক পোস্টিং এর কথা বলছি, বাট আপনি টেকনোলজিক্যালি কমিউনিকেশন টুল, এআই এর মাধ্যমে our diplomatic activities should be considered in the future. তারপরে হচ্ছে আপনার আজকে আমাদের যে কারেন্ট প্রেক্ষাপটটা আছে গ্লোবালি, এখানে আমাদের অত্যন্ত আমাদের ডিপ্লোমেসিতে, ইকোনমিক ডিপ্লোমেসি অনেক বেশি আনতে হবে। সারা দুনিয়াতে কমপ্লেইন, ইনভেস্টররা কমপ্লেইন করে, আপনার ট্রেডাররা কমপ্লেইন করে, সবাই কমপ্লেইন করে যে এমবেসি ইজ ইনক্যাপেবল, এমবেসি কোনো সার্ভিস দিতে পারছে না ওদের। বাট আমরা দেখতেছি আমাদের দেশে যারা ডিপ্লোম্যাটিক যে যারা আছে ঢাকাতে, তাদের কিন্তু প্রথম প্রায়োরিটি দেখতেছি তাদের দেশের বিজনেস ডেভেলপমেন্ট, তাদের ইনভেস্টমেন্টের ব্যাপার, তাদের ডেভেলপমেন্ট প্রজেক্টে তারা কোথায় কি কোন কাজটা করবে, এইগুলোতে আমাদেরকে আগামী দিনে কর্নারস্টোন, আমাদের ডিপ্লোমেসির কর্নারস্টোন শুড বি অলসো ইকোনমিক ডিপ্লোমেসি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এগুলো অলসো ইকোনমিক সিকিউরিটি, ফুড সিকিউরিটি, এগুলো সবকিছু অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকে সিকিউরিটি বলতে যা বোঝায়, এটা কিন্তু প্রয়োগ অনেক বিস্তারিত, এবং এই বিস্তারিত চিন্তার মধ্যে আমাদেরকে ইয়ে করতে হবে। আমাদের ফরেন পলিসি, ফরেন অফিসকে আগামী দিনের জন্য এগিয়ে যেতে হবে। তারপর আসেন যে কমপ্লেক্স, আমাদের বাংলাদেশের যে অবস্থানের পরিপ্রেক্ষিতে যে কমপ্লেক্স একটা আপনার সিকিউরিটি সিচুয়েশন দাঁড়াচ্ছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মনে।
ওবায়দ সাহেব যে কথাটা বলেছেন যে হিল ট্রেডসের ব্যাপারে, আমরা হিল ট্রেডসকে খুব ছোটখাটোভাবে দেখতে পাচ্ছি যে কি ওখানে শান্তি বাহিনী ইত্যাদি, বাট হিল ট্রেডস ইজ এ টিকিং টাইম বম ফর বাংলাদেশ। আপনি হিল ট্রেডসকে এই যে মিয়ানমারে যে ঘটনাগুলো ঘটছে, আপনারা জানেন আমার 60-70% আমাদের বর্ডার কিন্তু আরেকজন আর্মি দখল এখন, আমাদের বর্ডার না, মানে আমাদের বর্ডার অঞ্চলে ওভারে 270 কিলোমিটার 270 কিলোমিটার, 60-70%, something like that, 270 কিলোমিটার আরাকান আর্মি অলরেডি এখানে আসছে। ওখানে কিন্তু মিয়ানমার গভর্নমেন্টের আর্মি নাই কিন্তু, এবং আরাকান আর্মিকে আমরা অনেকে মনে করতাম এরা বোধহয় যেহেতু সরকার মিয়ানমার গভর্নমেন্টের বিরুদ্ধে লড়ছে, এটা বোধহয় রোহিঙ্গাদের জন্য বোধহয় এরা could be a blessing, but completely mistaken. আরাকান আর্মি রোহিঙ্গাদের বাংলাদেশ বাঙালি বিদ্বেষী এবং ইসলামোফোবিক যদি কিছু হয়ে থাকে, it is the Arakan army. They are the most Bangladesh বিদ্বেষী, they are Islamophobic. এগুলো বহুদিন ধরে চলছে, যে কারণে এই যে যারা আগে আসছে আমাদের দেশে, এরপরও কিন্তু 50-60,000 রেফিউজি কিন্তু ক্রস করেছে। দিস ইজ বিকজ অফ আরাকান আর্মি, আরাকান আর্মি প্রেশার এবং তারা রিপ্রেশনের কারণে আরো 1 লক্ষ ওয়েট করতেছে হয়তো আসার জন্য। সুতরাং মিয়ানমার সিচুয়েশন, আরাকান আর্মি, মিয়ানমার গভর্নমেন্ট, ওদিকে ভারত, চিটাগং হিল ট্রেডস নিয়ে, ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। আমাদেরকে মিয়ানমার ওই অঞ্চলে চট্টগ্রাম হিল ট্রেডস নিয়ে, ওই অঞ্চলকে নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, আমাদের পলিসি রিভিউ করতে হবে, আমাদেরকে অ্যাকর্ডিংলি আমাদেরকে ডিপ্লোম্যাটিক্যালি বলেন, ডিটারেন্ট ক্রিয়েট করেন, আগে ডিপ্লোম্যাটিক্যালি করেন, আমাদের তাদেরকে এম্পাওয়ার করা দরকার, আমি নাম বলছি না, তাদেরকে এম্পাওয়ার করতে হবে তাদেরকে। এবং বাংলাদেশ আর্মি শুড বি রেডি ফর 21st century battlefield. I'm sorry to say this, বিকজ আমি কথাটা বলছি দুঃখের সাথে, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান যেভাবে বাংলাদেশে ধ্বংস হয়েছে, কোন প্রতিষ্ঠান তো বাকি নেই। সুতরাং বাংলাদেশ আর্মি শুড বি ইকুইপড, রেডি অল রাউন্ড ফর 21st century battlefield. আমাদেরকে রেডি থাকতে হবে। আমার মনে হয় আমি আর বেশি দীর্ঘায়িত করতে চাই। অশেষ ধন্যবাদ স্যার। আমি আপনার কথা ক্লিয়ার করে শুধু একটা কথা বলতে চাই এখানে